এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা, কোনো সংস্কার হতে দিচ্ছে না, হবেও না। আওয়ামী লীগ এখন খুব আশাবাদী যে দেশে যে বর্তমান অবস্থা চলছে এটা চলতে থাকলে শেখ হাসিনা 10 গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। বাংলাদেশের সামরিক শাসন ফিরে আসার সমূহ সম্ভাবনা। এরা হেফাজতের সেই নারী বিদ্বেষী যেই আন্দোলন, তার পক্ষে তারা এখনো চায় মনে পারে নারীরা কাজ করবে না। এই সরকার ডক্টর ইউনূস, ছাত্র সমন্বয়করা এবং উপদেষ্টাদের উপর বর্তমান জনগণ খুবই ক্ষিপ্ত। দিন দিন সবকিছুর দাম দ্বিগুণ বেড়ে যাওয়ায় জনগণ বলতেছে এই সরকার দিয়ে বাংলাদেশে কোনো কাজ হবে না। তাহলে কি জনগণ আবারও চাইতেছে শেখ হাসিনাকে? এমন একটি নিউজ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন মুফাজ্জল ইসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিওতে আজকে আর বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করব না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। সেখানে আমরা দেখব এই ছাত্র সমন্বয়ক ও ডক্টর ইউনূসকে নিয়ে জনগণের কি মন্তব্য। তারপরে আমরা চলে যাব মুফাজ্জল ইসলামের কাছে, তিনি কি বক্তব্য দিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সেনা প্রধান বলছে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য 18 মাস বা এরকম একটা সময় বলেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ভিতর বলছে কিসের নির্বাচন? আর্মি সেনাবাহিনী কি বললো না বললো আমার তা মাথা ব্যথা না, আমি আমার মতো যখন প্রয়োজন হবে, যখন সংস্কার হবে তখন নির্বাচন দিব। মাইন্ড ইট। মানুষ কিন্তু অনেকেই ভিতরের কথা জানলে কিন্তু এসে সাথে সাথে লাইভে এসে ঝাঁপিয়ে পড়ে বলার জন্য কিছু কি বলে ভিউয়ার বাড়বে, কিছু পয়সা বাড়বে। আমার কিন্তু অনেক কিছু জেনেও কিন্তু আমি বলি না, বাট আজকে দুইটা কথা আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি ফাঁস করব এই মোহাম্মদ ইউনূসের কথা। এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আসিফ নজরুল মিলে এই নাটের গুরু কিন্তু এই দুইটা, কোনো সংস্কার হতে দিচ্ছে না, হবেও না। তাদের স্বপ্ন হচ্ছে আগামী 5 বছরের কোনো নির্বাচন হবে না। তারা বসে বসে লুটে পুটে খাবে, তাদের মতো এইসব বাইরের যাত্রা পার্টির লোকজন আনবে, এনে তাদের মতো একটা মঙ্গল একটা সরকার তৈরি, তারা মনে করছে এভাবে যেতে পারবে। তারা বুঝতে পারছে না হাসিনার মতো শক্তিশালী একটা দানব যে ভারতের 100% সহায়তা নিয়ে বাংলাদেশের ভিতরের সকল পুলিশ, সেনা সকলের সহায়তা নিয়ে, প্রশাসনের সহায়তা নিয়েও কিন্তু 16 বছরের পরে আর টিকতে পারে নাই, পালাতে হয়েছে। শাড়িটা পর্যন্ত ঠিকমতো পরে পালাতে পারে নাই। সেখানে এই যাত্রা পার্টির কি বলে এই নাট্যকার ফারুকি মারুকি নিয়ে আসে, যাদেরকে বসিয়েছে, এদের সামনে গিয়ে তো দুইটা জোরে কাশি মারলেও হার্ট অ্যাটাক হয়ে যাবে এদের। তো এই জন্য বলছি, এরা বুঝতে পারছে না। সবার আগে তো পালাবে হাসিনা, যেরকম দলবল ছেড়ে পালিয়েছে। জনগণ যখন এই যে আজকে স্বাস্থ্য উপদেষ্টার গাড়িতে দাঁড়িয়ে আহত ছাত্রছাত্রীরা বিক্ষোভ করেছে, আস্তে আস্তে আসছে। আমি আগে অনেকগুলা হাসিনার পতনের পরপরই যখন সার্জিস, হাসনাত এরা আমার কথা শুনছিল না, নাহিদ, আসিফ, তখন বারবার বলেছি ফাঁসির রশি তোমাদের গলায় আসছে। এখন কিন্তু হাসনাত আমার কথা স্মরণ হয়েছে, তার 2 দিন ধরে নিজেই বলে বেড়াচ্ছে আমার কথাগুলা। ওরা বুঝতে পারছে না, কারণ এরা হচ্ছে নাকে টিপ দিলে দুধ বেরোবে। এখনো দুনিয়ার অভিজ্ঞতা নাই, দুনিয়ার কিছুই দেখে নাই এখনো। আর বাকি যারা বসেছে ওদের তো কিছুই নাই। তো এরা মনে করেছে তারা পিছনে থেকে করেছে, যারা জীবন দিয়েছে তারা এই দেশটাকে স্বাধীন করেছে। এরা মনে করেছে যে কি একটা ক্ষমতাবান হয়ে গেলাম। ওরা বুঝতে পারছে না যে ওরা এখন কচু পাতায় পানি, এবং যে কোনো মুহূর্তে এইভাবে আস্তে আস্তে মানুষের সেন্টিমেন্ট, হাসিনা 16 বছরে লেগেছে এই ঘুমন্ত জাতিকে জাগতে, কিন্তু এই ঘুমন্ত জাতি জাগতে শিখে গেছে। এই ঘুমন্ত জাতি কিন্তু এমনও হতে পারে 16 মাসও লাগবে না আবার জাগতে। আর তখন ইতিমধ্যে কিন্তু এই সরকারের প্রতি হাসিনার রেখে যাওয়া ওই যে পেঁয়াজের মতো স্তরে স্তরে হাসিনার রেখে যাওয়া সকল শক্তি কিন্তু রয়ে গেছে। এরা তো এই উপদেষ্টা সরকারকে সমর্থন করবে না, যাদেরকে বসিয়ে রেখেছে তা বাইরের লোক দেখানোর জন্য করবে। আর যদি জনগণ ছাত্ররা মাথা চাড়া দিয়ে উঠে, তখন কিন্তু যখন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপরে চড়াও করে বসবে, কোন সংস্কারের লক্ষণ যদি না দেখা যায় দ্রুত, আমি বলছি উইদিন আ মান্থ, 1 মাসের মাঝখানে যদি এই ডক্টর ইউনূস যদি কোনো প্রকার সংস্কারের স্পষ্টত কোনো কিছু দেখাতে না পারে, জনগণ ক্ষিপ্ত থেকে আরো ক্ষিপ্ত হবে। কারণ আমি বলেছি আমি কোনো রাজনৈতিক দল করি না, আমি দেশ এবং জনগণের পক্ষে কথা বলি, এবং আমার কোনো মন্ত্রিত্ব, আমার কোনো উপদেষ্টা, ঘোড়ার ডিম এসব কিছু চাই না, আমার হওয়ার প্রয়োজন নয়। আমাকে সেদে দিলেও আমি নিব না। তো কথা হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টার উপর যখন মাইট শুরু হবে, সবার আগে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পালাবে। কারণ উনি নিজের উপরে যখন মামলা হয়েছে 150 থেকে 60টা, তখন কিন্তু সারা পৃথিবী মিলে, যুক্তরাষ্ট্র এবং ওনার পশ্চিমা বন্ধু বান্ধবী মিলেও কিন্তু ওনাকে কোনো কিছু সাহায্য করতে পারে নাই। যেখানে যুক্তরাষ্ট্র চাইলেই কিন্তু হাসিনাকে দূরে থেকে ফেলে দিতে পারত, কিন্তু যুক্তরাষ্ট্র কখনোই আন্তরিকভাবে চাই নাই
যে বাংলাদেশ ভারতের বেষ্টনীর থেকে ভারতের কি বলে প্রভাব থেকে বের হয়ে যাক। তো সুতরাং হাসিনাকে ফেলতে চাইলে বহু বছর আগে ফেলতে পারতো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধু জেলে ভরানো হাসিনা, কারণ হাসিনার প্ল্যান ছিল ডক্টর ইউনূসকে বাড়ির উপর রাখবে, হুমকির উপর রাখবে। সে কিন্তু বাড়ির উপরে ইতিমধ্যে কাবু হয়ে গিয়েছিল। সুতরাং আমরা চিনি হাসিনার মতো চোর এবং খুনিদের চরিত্র কেমন, কত বড় সাহসী এরা, তা আমরা জানি। 4-5 বছর ধরে বলে আসছি। আমার কেন ভুলে গেছেন আপনার সাথে আরো 4 বছর 4.5 বছর আগে ভিডিওতে বলি নাই যে হাসিনা ভারত পালাবে, হাসিনা দেশ ছেড়ে পালাবে, ভারতে মূর্তি ভাঙা হবে, সবই হয়েছে দেশে। একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আর 1 মাসের মাঝখানে স্পষ্টত বাংলাদেশের মানুষের যেসব সমস্যা, খালি উপদেষ্টার রদবদল হচ্ছে, নায়ক নায়িকাদের, এই যে আসিফ নজরুলের ওয়াইফের সাথে কত 4 নম্বর ওয়াইফের সাথে, আবার কিন্তু এই ফারুকের বউয়ের সাথে নাট্যকার ভাবে সম্পর্ক আছে, এদের কিন্তু আবার একটা সম্পর্ক আছে। তো সেই সব সম্পর্কের মাধ্যমেই কিন্তু এই আসিফ নজরুলরাই কিন্তু এইসব নট্টাঙ্কি যাত্রা পার্টির লোকজন দিয়ে কিন্তু উপদেষ্টায় বসিয়েছে। আসিফ নজরুল হচ্ছে নাটের গুরু। বিডিআর হত্যার বিচার শুরু না করা পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্কারই সম্ভব না। সেখানে এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের নোবেল পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের মুখে অস্বীকার করেছে সে বিডিআর হত্যার বিচার সে শুরু করবে না। নিজের মুখে স্বীকার করেছে, ওনারই একজন উপদেষ্টা ওনাকে বলেছেন বিডিআর হত্যার বিচারটা শুরু করা উচিত। উনি বলেছেন না 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 বাবা, আমি এইসবের মধ্যে যাব না, এটা পরবর্তী গণতান্ত্রিক সরকার আসুক, তারা এটা করুক। যে এই ধরনের একটা কথা বলতে পারে, তার এই মুহূর্তে প্রধান উপদেষ্টার পদ থেকে নিজের সম্মান নিয়ে ছেড়ে চলে যাওয়া উচিত। বিডিআর হত্যা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত একটা ঘটনা, এবং যার মাধ্যমে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমতা হারিয়েছে, এবং বাংলাদেশের মানুষ 16 বছর আগে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে হারিয়ে তারা এই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী কিন্তু স্বৈরাচারকে সাহায্য করেছে এবং ভারতের কথা উঠেছে বসেছে। কত বড় ধ্বংস হয়েছে আপনারা কতটুকু বুঝতে পারেন জানি না। আমি হারে হারে উপলব্ধি করি, মানুষ তো উপলব্ধি করছি, কিন্তু আমি একজন প্রাক্তন সামরিক অফিসার হিসেবে হারে হারে উপলব্ধি করি যে কোথায় আমার সেই অফিসারগুলা, যেই সেনাবাহিনীতে চাকরি করেছিলাম সেই সেনাবাহিনী এখন আর নেই, সব নষ্ট করে ফেলেছে। এমনভাবে নষ্ট করেছে, একদম করে করে রক্তের ডিএনএ চেঞ্জ করে ফেলেছে ওদের। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে এদেরকে মানুষ করতে হলে আবার সেই বিএমএ থেকেই মানুষ করতে হবে। উপরের ল্যাঙ্কে যারা ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল হয়ে গেছে, এদেরকে আর মানুষ করা যাবে না, কারণ এদের রক্ত পচে গেছে। সুতরাং এইটার জন্য একটা জাতীয় পরিবর্তনের প্রয়োজন, আর জাতীয় পরিবর্তনের এই প্রয়োজনটা বাংলাদেশের জনগণের, এই যে আহত ছাত্রছাত্রীরা চিকিৎসা পাচ্ছে না বা পাচ্ছে না। আমি এক ছাত্র না, তাকে আমার কাছে ব্যক্তিগত যোগাযোগ করেছে, আমি তাকে একজনকে অনুরোধ করে আমি তাকে সিএমএইচ এর চিকিৎসার জন্য পাঠিয়েছি। কেন আমাকে সিএমএইচ এ তাকে পাঠাতে হবে চিকিৎসার জন্য? কেন এই স্বাস্থ্য উপদেষ্টা কেন বসেছে? কাদের কারণে এই ফাউল লোকটা সেখানে বসার সুযোগ পেয়েছে? তার বাপদাদা 14 গোষ্ঠীতে তার কল্পনাই ছিল না যে এরা প্রধানমন্ত্রী বা মন্ত্রীর চেয়ারে বসবে। তারা তো চেয়ারে বসেছে এই ছাত্রছাত্রীগুলোর কারণে, তারা তাদেরকে বসিয়েছে। এদেরকে কলারটা ধরে তাদের চেয়ার থেকে নামিয়ে রাস্তায় টেনে নিয়ে আসা উচিত। বাংলাদেশের সামরিক শাসন ফিরে আসার সমূহ সম্ভাবনা রয়েছে, এবং এই মন্তব্যটি আমার নয়, নিছক কোনো গবেষণা প্রতিষ্ঠানের নয়, হালকা গোছের কোনো গবেষণা প্রতিষ্ঠান কিংবা কোনো জরিপের ভিত্তিতেও কথা বলা হচ্ছে না, কিংবা কোনো রাজনৈতিক দলের মন্তব্য এটি নয়। এটি বলছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইসিজি, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। আইসিজি সম্বন্ধে আপনাদের অনেকেরই নিশ্চয়ই জানা আছে, আমি নিজেও তাদের সম্পর্কে অনেক কথা বলেছি। বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে তারা যেই কথাগুলো, যে ভবিষ্যৎবাণীগুলো করেছে, হুবহু খেটে গেছে। আইসিজি এমন একটি গবেষণা প্রতিষ্ঠান যেখানে বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা কাজ করেন, সাবেক রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানেরা কাজ করেন, এবং সাবেক সামরিক কর্মকর্তারাও এর সঙ্গে জড়িত। বাংলাদেশেও অন্তর্বর্তী সরকারের উচিত বাস্তবসম্মত সময়সীমার মধ্যে সংস্কার শেষ করে একটি নতুন নির্বাচন দেওয়া, এবং এই সময় 18 মাসের বেশি বা 1.5 বছরের বেশি হওয়া উচিত নয়। যে কথাটি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি ঠিক এমন মন্তব্য করেছিলেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য বাংলাদেশে 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া লাগতে পারে বা অনুষ্ঠান করা সম্ভব হতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে যদি এই সরকার হোঁচট খায়, তবে
বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে, এমনকি সামরিক শাসনের যুগেও প্রবেশ করতে পারে। দীর্ঘ সময় এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয়। তারা যে প্রতিবেদনটি দিয়েছে তার শিরোনাম হচ্ছে এ নিউ ইরা ইন বাংলাদেশ, দ্য ফার্স্ট 100 days অফ রিফর্ম। এখানে তারা বলছে যে নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলার অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, যে কথাটা আমরা সবসময় বলে আসছি। কিন্তু রাজনৈতিক দলগুলোকে কি বর্তমান সরকার মূল্যায়ন করছে, সেই বিষয়টিও তো প্রশ্ন আকারে উঠেছে। বিভিন্ন যে সমস্যাগুলো কার্যক্রমের জন্য সমস্যার কমিশনগুলো কাজ করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে, তারা লিখিত আকারে প্রস্তাব চাচ্ছে, কোনো ধরনের মত বিনিময় করতে চাচ্ছে না। এবং এক ধরনের দূরত্ব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান সরকারের রয়েছে, এ কথা তো বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। এখানে বলা হচ্ছে এই রিপোর্টে, গণ অভ্যুত্থানের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার 3 মাস পর বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা আরো স্পষ্ট হচ্ছে, তবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। তারা বলছে একই সঙ্গে তাদের সামনে এগোনোর পথে সুপ্ত বিপদেরও আভাস পাওয়া যাচ্ছে। বিপদের কথা তো আমাদের মতন ছোটখাটো মানুষরা ইঙ্গিত দিয়ে আসছি, তাই না? এবং সেই ইঙ্গিত দিতে গিয়ে একই ধরনের ইঙ্গিত দিয়েছিলাম আওয়ামী লীগ সরকারের সময়, তখন আমাদেরকে রাজাকার বানিয়ে ফেলা হয়েছিল। আর বর্তমান সরকারের যে ভুল ত্রুটি রয়েছে, সামনে যে ভয়ঙ্কর বিপদ আসতে যাচ্ছে, বর্তমান সরকার ব্যর্থ হলে অনেক বড় ধরনের পে করতে হবে পুরো জাতিকে, সেই কথা বলাতে আমাদেরকে আবার এখন ফ্যাসিবাদের দোষর বানিয়ে ফেলা হচ্ছে। তাতে কিছু যায় আসে না, সবার উপরে আমাদের কাছে নিশ্চয়ই অবশ্যই দেশের স্বার্থ। মেয়াদ সম্পর্কে বলা হচ্ছে এই রিপোর্টে, সেখানে বলা হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার আরো 1 বছর, সম্ভবত এর চেয়েও বেশি সময় দায়িত্ব পালন করবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে। তার কারণ নির্বাচনের কোনো রোডম্যাপ তো সরকার এখনো পর্যন্ত ঘোষণা করতে পারলো না, স্পষ্ট করে কিছু বলতে পারছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এএফপির সঙ্গে সাক্ষাৎকারে তিনি গত পরশুদিন একটি কথা বলেছেন যে সংস্কারের পর নির্বাচন, যা মানুষের সন্দেহকে আরো তীব্র করে তোলা হচ্ছে। এখানে সেই বিষয়টিও এসেছে। এখানে বলা হচ্ছে যে জনপ্রত্যাশা যেটি রয়েছে বর্তমান সরকারের প্রতি, তার ভালো খারাপ দুই দিকই রয়েছে। যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোঁচট খায়, সম্ভবত এর পরিণতি দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন। অর্থাৎ সরকার যে পথে এগোচ্ছে, একটা নির্বাচন হয়তো বাধ্য হয়ে দিতে হবে, কিন্তু তার পরিণতিও খারাপ হতে পারে। আবার সবচেয়ে খারাপ যে দৃশ্যপট হতে পারে সেটি সামরিক বাহিনী সম্পর্কে বলা হচ্ছে যে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে। অন্তর্বর্তী সরকারকে তারা সামাজিক সমর্থনের ভিতকে শক্তিশালী রাখতে দ্রুত কিছু অর্জনের দিকে নজর দেওয়া উচিত। সামরিক বাহিনী দেওয়ার চেষ্টা করছে, আমরা এই কথাও জানি, কিন্তু সামরিক বাহিনী এখন কি করবে সেটি তো একটি প্রশ্ন। যে সরকারের সবকিছুতে তারা হস্তক্ষেপ করবে না, সামরিক বাহিনী অবশ্য নানান বিষয়ে সমর্থন দিচ্ছে, নানান বিষয় ইঙ্গিতও আমরা পাচ্ছি, সেটি তো জেনারেল ওয়াকারুজ্জামানের কথাবার্তাতে উঠে এসেছে। কিন্তু সেই 18 মাসের নির্বাচনের যে তার প্রত্যাশা, সেটিকে সরকার প্রত্যাখ্যান করেছে। আমরা তো দেখেছি প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টার মন্তব্য। যাই হোক, এবং যতদিন এই সরকার ক্ষমতায় বেশি থাকার চেষ্টা করবে, তাতে যে বিপদ ঘনিয়ে আসার সম্ভাবনা সেটি উল্লেখ করে বলা হচ্ছে যে আকাশচুম্বী জনপ্রত্যাশা সামলানোই হবে খুব চ্যালেঞ্জিং। আমরা জানি ক্ষোভ বাড়তে শুরু করেছে সরকারের প্রতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্য পণ্যের যে ঊর্ধ্বগতি, খাদ্য মূল্যস্ফীতি 12% ছাড়িয়ে গেছে, এটি গত 2 দিন আগের কথা। এরা হেফাজতের সেই নারী বিদ্বেষী যেই আন্দোলন, তার পক্ষে তারা এখনো চায় মনে প্রাণে নারীরা কাজ করবে না, পড়াশোনা করবে না, শুধু সংসার করবে এবং গৃহবন্দী থাকবে। ইসলামের নামে, ইসলামের অপব্যাখ্যায় এটাই ওদের মনের বাসনা। শুনুন এই ছেলেটির কথা। 2 জন উপদেষ্টাকে নিয়ে ব্যাপকভাবে বিতর্ক শুরু হয়েছে। বসির আহমেদ এবং বসির উদ্দিন এবং আরেকজন ফারুকী সাহেব। এই ফারুকী সাহেব তিনি গণজাগরণ মঞ্চের পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং তাদেরকে নিয়ে তিনি ওই ইমরানি সরকারকে নিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন যে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। এবং একই সাথে হেফাজতের উপরে যে ধরনের দমনপীড়ন শাপলা চত্বরে, এবং সেই দমনপীড়নের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন। তিনি আল্লামা শফি সাহেবকে তেঁতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন। ইতিমধ্যে হেফাজত ইসলাম একটি বিবৃতি দিয়েছেন, কিন্তু আমি তাদের প্রতি আহ্বান রাখবো শুধুমাত্র বিবৃতির মাধ্যমে
সীমাবদ্ধ থাকলে হবে না, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে। এই ফারুকী সাহেব তিনি একজন মুজিববাদী চেতনার মানুষ। তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যাতে করে প্রধান উপদেষ্টা ওই ধানমন্ডির 32 নম্বর বাড়ি তিনি প্রদর্শন করেন। এইভাবে তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 7 আগস্ট অর্থাৎ 5 আগস্টের পর 7 আগস্ট তিনি এই ধরনের আহ্বান রেখেছেন। তার মানে কি? তার মানে স্পষ্টভাবে প্রমাণিত যে তিনি আসলে মুজিববাদী। এই যে বর্তমানে জেন জি প্রজন্ম যেটাকে বলা হচ্ছে, এই জেন জি প্রজন্ম আমাদেরকে লজ্জিত করছে। তারা কোনো কোনো ক্ষেত্রে আমাদেরকে গর্বিত হওয়ার জন্য একেবারে গর্বের দুয়ারে নিয়ে গিয়ে আছড়ে ফেলে দিচ্ছে বাংলাদেশকে। এটাই দুঃখ। আমার আব্বা একবার আমাকে বলেছিলেন যে বাবা, বঙ্গবন্ধুর স্বাধীনতার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ফেইলার আছে, কিন্তু যেটা নিয়ে কোনো দিন সন্দেহ করবে না সেটা হচ্ছে বঙ্গবন্ধু দেশপ্রেম। বঙ্গবন্ধু দেশপ্রেম নিয়ে সন্দেহ করবে না। এরকম একটি বিশাল ব্যক্তিত্ব আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আসে। আমি নিজে অনেক সময় দেখবেন অনেক আগের ভিডিওতে বঙ্গবন্ধুকে মাঝে মাঝে বেফাস কথা বলে ফেলেছি, কিন্তু যত বয়স বেড়েছে, সময় পেরিয়েছে, কারণ আপনাদের সাথে আমি 18 বছর ধরে অনলাইনে ভিডিও করি, আপনারা দেখেছেন আমার ট্রানজিশন। আমি শ্রদ্ধাভাজন ব্যক্তিদেরকে আরো শ্রদ্ধা করতে শিখেছি। শেরে বাংলা, সোহরাওয়ার্দী, ভাসানী, ইভেন মোহাম্মদ আলী জিন্নাহ, জিয়াউর রহমান, এম.এ.জি. ওসমানী, সবার সমালোচনা করার অধিকার আছে আমাদের, কিন্তু তাদেরকে সমালোচনা করার ক্ষেত্রে মনে রাখতে হবে তাদের আমাদের জন্য অবদান। এই যে কয়েকজনের নাম বললাম, তাদের ভিতরে একেবারে পিওরলি বাঙালির জন্য সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমান আমার দৃষ্টিতে, এবং স্বাধীনতার পরবর্তীতে সুপারস্টার আমার কাছে জিয়াউর রহমান। তারও অনেক ভুল আছে, সো হোয়াট? আমরা ভুল থেকে শিক্ষা নিই যাতে আমরা সে ভুলগুলো না করি। কিন্তু বঙ্গবন্ধুর স্মৃতিকে পার্টিকুলারলি টার্গেট করা হয়েছে শেখ হাসিনার কারণে। মুজিববাদ এই বিষয়টিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুকে বাঙালির ইতিহাস থেকে ডিলিট করে দেওয়ার প্রসেস শুরু হয়েছে। আপনি বলতে পারেন যে 71-এর মুক্তিযুদ্ধের পরে মুজিববাদের কারণে বঙ্গবন্ধুর তোষণ এবং বঙ্গবন্ধুকে অনেক উপরে অতিরিক্ত সম্মান দেওয়া হয়েছে, এবং সেই কারণে শেখ হাসিনা আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল। এগুলো বলতে পারেন, সব রকম সমালোচনা করতে পারেন, ওয়েলকাম। কিন্তু মুজিববাদের ইস্যু ধরে বঙ্গবন্ধুর স্মৃতিকে অপমান, বঙ্গবন্ধুর নামকে অপমান সূচকভাবে উচ্চারণ করা, 32 নম্বরকে জ্বালিয়ে দিয়ে সেখানে পুনর্নির্মাণের কাজে বাধা দেওয়া, সেখানে যাওয়া থেকে বাধা দেওয়া, বা সেই 32 নম্বরকে, এই স্মৃতিটাকে অপমান করার অধিকার বাঙালি কারণে। কারণ 32 নম্বর আসলে বাঙালির স্বাধীনতার তীর্থভূমি। হ্যাঁ, শেখ হাসিনার অনেক ক্ষেত্রে বাড়াবাড়ির কারণে, যে 24 আওয়ার্স, যেমন আপনি বিরিয়ানি খেতে পারেন না, পোলাও কোরমা খেতে ভালো লাগে না, তাই 24 আওয়ার্স বঙ্গবন্ধুকে নিয়ে রাজনীতি করলে বঙ্গবন্ধু সস্তা হয়ে যান। তাই ওনাকে সব ক্ষেত্রে ব্যবহার করে রাজনীতি করাটা আমি পছন্দ করি না। দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সার্জিস আলম বা হাসনাত আব্দুল্লাহর নাম উচ্চারণের সময় আপনি বলবেন
সাহেব। আমরা দুজনই মূলত এই সরকারের সমালোচক। কারণ কি? কারণ সরকার আসলে বিপ্লবের যে চরিত্র থাকা দরকার সেই চরিত্রের মধ্যে তারা নাই। কেন এই অভিযোগ শুধুমাত্র কি আমি বা আশরাফ ভাই করছে? এই অভিযোগ স্বয়ং হাসনাত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আপনার হাসনাত সাহেব এবং সার্জিস তারা করছেন। শুধুমাত্র যদি মনে করেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অভ্যুত্থান করেছি, আমিও ঢাবির ছাত্র, আমি ঢাবির বাইরের কেউ না, কিন্তু 18 সালের যে অভিজ্ঞতা আমি দেখেছি। কিন্তু বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে গেলে আপনি বলবেন শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, ফ্যাসিস্ট, মুজিববাদ, শেখ মুজিব অতপ্রতভাবে জড়িত। নো, গণ অধিকার এবং আরো অনেকগুলো দলের নামে, ছোট ছোট দলের নামে অ্যান্টি লিবারেশন ফোর্সেস আপনাদেরকে বোকা বানাচ্ছে, আমাদেরকে বোকা বানাচ্ছে, আমরা বোকা হচ্ছি। কিন্তু সবাই কিন্তু এক। যেমন ধরেন করাপ্ট বিজনেসম্যানরা অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র বেনামে নামে ব্যবসা করে তাদের সম্পত্তিটা লুকিয়ে ফেলে যাতে করে ট্যাক্স এড়ানো যায়। ঠিক একইভাবে এই স্বাধীনতা বিরোধী শক্তিগুলো বিভিন্ন টুকরো টুকরো হয়ে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে এবং বোঝাচ্ছে যে অসংখ্য মানুষ শেখ মুজিবকে ঘৃণা করে, যেহেতু হাসিনাকে তারা পছন্দ করে না। এবং এখন তারা একটি টিম হয়ে গেছে যে ডক্টর ইউনূস এবং তার অনেক উপদেষ্টার বিরোধী যারা আমরা, যে ডক্টর ইউনূস প্রচন্ড ভুল করছেন, তার উপদেষ্টারা ভুল করছেন, এই সুরে তারা গান গাওয়া শুরু করেছে। কিন্তু আসলে গোড়া এরা সব এক। এটা একটি পলিসি যাতে করে ডক্টর ইউনূস সরকার পতন হলেও এরা আবার লাইমলাইটে আসতে পারে। ওই আমাদের বোকা বানানোর প্রক্রিয়া। এরা 2018-র আগ থেকেই বিভিন্ন রকম কোটা আন্দোলন, এইটা আন্দোলন, সেটা আন্দোলনের নামে এরা বিভিন্ন রূপে কয়েকবার ইউনিভার্সিটিতে ড্রপ দিয়ে হলেও এরা এই আন্দোলনটাকে সামনে এনেছে। মূল কারণ ছিল বঙ্গবন্ধুকে, স্বাধীনতা লিবারেশন স্পিরিটকে ধ্বংস করে দেয়া। এরা আল্লামা শফিকে, মোল্লা মৌলভী শফিকে এরা ভালোবাসে। এরা গণজাগরণ মঞ্চের বিষয়টিকে অনেকে নাস্তিকের মুভমেন্ট দেখতে পারেন, অনেকেই দেখেন আমি জানি, বাট এট দ্য সেম টাইম গণজাগরণ মঞ্চের যে কেন্দ্রীয় দাবিটা ছিল, যেটা যুদ্ধাপরাধীর বিচার, এই বিষয়টিকে, পুরো বিষয়টিকে তারা বিরোধিতা করে। মূল কারণটি কিন্তু গণজাগরণ মঞ্চ নয়, মূল কারণটি হচ্ছে স্বাধীনতা বিরোধীদেরকে উপরে উঠানো, দেলোয়ার হোসেন সাঈদীকে উপরে ওঠানো, দেল্লা রাজাকারকে উপরে ওঠানো। এটা হচ্ছে তাদের মেইন টার্গেট। এগুলো এদের কথায় বার্তায় বেরিয়ে আসে। এরা সবই আসলে জামাত, হিজবুত তাহরীরের বিভিন্ন রূপ, গিরগিটি। এরা কখনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, কখনো এরা বিএনপি, কখনো এরা সমন্বয়কারী। এদের ধোঁকায় কিন্তু। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনেকেই বলতেছে এই সরকার চলবে না, আবারও দেশে আসবে কি হাসিনা। তাহলে আপনাদের কি মতামত? হাসিনা কি দেশ চালাতে ভালো পারে নাকি ডক্টর ইউনূস? সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে জানিয়ে দিন। আজকের ভিডিওতে আমার নির্দিষ্ট কোনো কথা বলা হয়নি, যা দেখলেন, যা কিছু শুনলেন সব কিছুই সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।